গোপালগঞ্জ গ্রামে দুই দম্পতি বাস করত। এক দম্পতি হলো বিনা আর কদম। তাদের অভাবী সংসার, ছোট একটা মেয়ে আছে। কোনো রকমে তাদের দিন চলে যেত। অন্যদিকে কমলা আর বকুল ছিল হিংসুটে। তাদের সংসার বেশ ভালোই চলতো। একদিন গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমাকে দুমুঠো খেতে দাও দেখিনি। খেতে দিব? কি খেতে দেব শুনি? ঘরে কিচ্ছুটি নেই। মেয়েটা যে খিদের জ্বালায় কান্না করছে। ভালো লাগে না এসব। আর কবে যে এই অভাব আমাদের দূর হবে? কি করব গো গিন্নি, কোনো যে কাজ পাচ্ছি না। যেটুকু ফসল হয়েছে বিক্রি করে বেশ কয়েকদিন চলা যাবে। আচ্ছা, আমি জমিতে গেলাম গো। দেখো, কারো কাছে ধার পাওয়া যায় কিনা। মেয়েটাকে কিছু এনে খাওয়াও। এ কথা বলে কদম মন খারাপ করে তার জমিতে যায়। আর এই অভাবের সংসারে খেয়ে না খেয়ে কোনো রকমে দিন কাটাতে হতো। কদম যখন ফসল তুলছিল তখন সেখানে বকুল আসে আর বলে, কি গো কদম দাদা, তোমার ফসল কেমন হয়েছে গো? আর বলিও না দাদা, টমেটো চাষ করেছিলাম, বেশি ফলন হয়নি। যা হয়েছে কোনো রকম সংসারটা চলবে আর কি। তা দেখলাম তোমার লাউয়ের চাষ বেশ ভালো হয়েছে। তুমি তো অনেক লাভ করবে গো। হা 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 হা, তা হবে মোটামুটি। তা এবার কি রোপণ করবে? এই তো দাদা, ভাবছি ফসলগুলো তুলে লাউ চাষ করব। তা দাদা, আমাকে একটু তুমি সাহায্য করিও। এ কথা শুনে বকুলের মুখটা চুপসে গেল। আর সে মনে মনে বলতে লাগলো, বেটা বলে কি লাউ চাষ করবে? তাহলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। না না, এ আমি হতে দিব না। কি গো দাদা, কি ভাবছো? করবে তো আমাকে সাহায্য? হ্যাঁ হ্যাঁ, করব। তা দাদা, আমি আসি গো। এ কথা বলে বকুল সেখান থেকে চলে যায়। আর কদম টমেটো তুলে সেগুলো বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পায়। বাহ, হাতে টাকা পেয়ে বেশ ভালো লাগছে। আজ ব্যাগ ভরে বাজার নিয়ে যাব। গিন্নি অনেক খুশি হবে। আর কিছু লাউয়ের বীজ নিব। বকুল দাদা তো লাউ চাষ করে বেশ লাভবান হয়। আমি তাই লাউ চাষ করতে চাচ্ছি। এরপর কদম অনেক বাজার করে আর লাউয়ের বীজ কিনে বাসায় চলে যায়। আর খুশি মনে বিনাকে ডাকতে থাকে। গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? দেখো, কত বাজার নিয়ে এসেছি। ও মা! হ্যাঁ গো, এত বাজার! তা টাকা কোথায় পেলে গো? জমিতে কিছু টমেটো হয়েছিল, সেগুলোই বিক্রি করেছি। এবার লাউ চাষ করব গো। এবার লাউ চাষ করব গো। পাশের বাড়ির বকুল দাদার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তাই নাকি গো? হ্যাঁ হ্যাঁ, তাই করো বটে। কিন্তু বকুল দাদাদের আমার বেশ সুবিধার মনে হয় না। ওরা কি আমাদের লাউ চাষ করতে দিবে? হ্যাঁ হ্যাঁ, দিবে। তুমি চিন্তা করো না তো। যাও যাও, রান্না করো গিয়ে। আজ পেট পুড়ে খাবো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কদম তার জমিতে লাউ চাষ করে আর অনেক ফলনও হয়। এ দেখে বকুল আর তার স্ত্রী কমলা বলে, হ্যাঁ গো, কদম দাদার তো বেশ লাউ ধরেছে। আমাদের তো এবার অত ফলন হয়নি। এবার আমাদের থেকে কদম দাদারা বেশি লাভ করবে। না না,
এই আমি হতে দিব না। কি মনে করেছে আমার থেকে উপরে যাবে? আমি কখনো হতে দিব না। তুমি শুধু দেখো আমি কি করি। একদিন কদম তার জমিতে লাউয়ের গাছ পরিচর্যা করছিল। এমন সময় সেখানে বকুল আসে। কি গো দাদা, কি করছো? এই যে দাদা, গাছের পাতাগুলো কেমন যেন কুঁকড়ে যাচ্ছে, একটু পরিচর্যা করছি। দাদা, এমনি হবে না গো, গাছে ঔষধ দিতে হবে। আমার গাছেও এমন হয় গো। কিন্তু দাদা, কি ঔষধ দিতে হবে? আমি তো জানি না। তুমি আমাকে ঔষধ দিও, আমি পরে তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। তুমি এক সময় আমার বাসায় গিয়ে নিয়ে এসো। বোকা কদম বকুলের চালাকে বুঝতে পারেনি। সে বকুলের বাড়িতে গিয়ে ঔষধ নিয়ে এসে লাউ গাছে দেয়। তারপর সে বাড়িতে চলে যায়। কি গো, আমাদের লাউ গাছ কেমন হয়েছে? অনেক লাউ ধরেছে গো। এবার লাউ বিক্রি করে আমাদের সব অভাব দূর হবে। দুদিন ধরে যাই না জমিতে। এতদিনে লাউ বড় হয়ে গেছে। আমাকে একটু খেতে দাও, তারপর দুজনে গিয়ে আজ লাউ তুলবো। কদমরা যখন এসব বলা বলি করছিল, তাদের মেয়ে সেখানে আসে আর বলে, বাবা বাবা, তুমি আমাকে নতুন জামা কিনে দেবে? আমার বান্ধবীদের অনেক জামা, কিন্তু আমার নেই। বলো না বাবা, নিয়ে দিবে? হ্যাঁ রে মা, লাউ বিক্রি করে তোকে একটা সুন্দর জামা নিয়ে দিব। এখন খেয়ে নে মা। সত্যি বলছো বাবা? তুমি অনেক ভালো। চলো, আমরাও আর তার মেয়ে খেয়ে নেয়। তারপর কদম আর বিনা তাদের জমিতে যায় আর গিয়ে তাদের চোখ কপালে ওঠে। তাদের সব ফসল পচে গেছে। হায় হায়, হে আমাদের কি সর্বনাশ হয়ে গেছে গো, সব শেষ আমাদের। এ কি করে হলো গো? আমি তো সব ফসল ভালো রেখে গিয়েছিলাম। দুদিন আগেও তো ভালো ছিল। এই সর্বনাশ কে করলো আমাদের সাথে? এখন আমি কিভাবে সংসার চালাবো? হে সৃষ্টিকর্তা, এ তুমি আমার কি করলে? ওগো, তুমি যে জমিতে ওষুধ দিয়েছিলে তার কারণে পচেনি তো? ওই বকুল দাদাই আমাদের এই সর্বনাশ করেছে। বকু দাদা আমাদের এত বড় সর্বনাশ করতে পারলো? আমি কি ক্ষতি করেছিলাম তার? এভাবে কান্নাকাটি করে তারা বাড়িতে চলে যায়। অন্যদিকে বকুল আর কমলা বেশ খুশি হয়েছে। দেখ এখন কেমন লাগে আমার সাথে পাল্লা দেওয়া, তাই না? এমন শিক্ষা দিয়েছি, আর কখনো আমার সাথে পাল্লা দিতে আসবি না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কদমের সংসারে আবার অভাব চলে আসে। তারা যেন নিঃস্ব হয়ে গেছে। খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন চলতে থাকে। একদিন তাদের বাড়িতে এক বৃদ্ধা আসে। বাড়িতে কেউ আছিস? আমাকে কেউ সাহায্য করো। কে কে কথা বলছে বাহিরে? ও বুড়িমা, কি হয়েছে গো তোমার? মারে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দে না রে মা। খেতে না পারলে যে আমি মরে যাব। কিন্তু বুড়িমা, আমাদের ঘরে সামান্য একটু পান্তা ভাত আছে, আমি আমার স্বামীর জন্য রেখেছি। আমি আপনাকে ওইটুকু খাবারই দিতে পারবো। আপনি কি পান্তা ভাত খাবেন? হ্যাঁ, আমার একটু হলেই হবে। এরপর বিনা পান্তা ভাতটুকু বৃদ্ধাকে খেতে দেয়। আর বৃদ্ধা মন শান্তি করে ভাতটুকু খায়। তুই অনেক ভালো রে মা, কিন্তু তোর চোখে মুখে এত চিন্তার ছাপ কেন রে মা?
কি হয়েছে বল আমাকে। এরপর বিনা বৃদ্ধাকে সব কথা খুলে বলে। এসব শুনে বৃদ্ধা বলে, তোদের সাথে খুব অন্যায় হয়েছে রে মা, তোরা অনেক ভালো, তাই আমি তোদের সাহায্য করতে চাই। এই নে, এটা লাল লাউয়ের বীজ, তোর বাড়ির উঠোনে এই বীজ রোপণ করবি, দেখবি তোদের আর অভাব থাকবে না। যে তোদের ক্ষতি করতে চাবে তাদের ভয়ঙ্কর দশা হবে। আমি আসি রে তবে রে মা। এরপর বৃদ্ধাটি চলে যায়। আসলে বৃদ্ধাটি এসেছিল কদমদের সাহায্য করতে। বিনা বীজটি উঠোনে রোপণ করে, আর পরদিনই গাছটা এত তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গেছে, বড় বড় লাউ ধরে গেছে। ওগো, দেখে যাও, আমাদের লাউ গাছে বড় বড় লাল লাউ ধরেছে। এরপর বিনা তাড়াতাড়ি ছুটে আসে, দেখে সত্যি গাছে অনেক লাল লাউ ধরেছে। ওমা, সত্যি তো, বুড়িমা তাহলে ঠিক কথাই বলেছিল। দেখবে গো, আমাদের আর অভাব থাকবে না। এরপর কদম সেই লাউ বিক্রি করতে থাকে। লাউ দেখে সবাই লাউ কিনতে আসতো। কদমদের অভাব দূর হয়ে যায়। এদিকে বকুলদের লাউ ব্যবসা বন্ধ হয়ে যায়, আর তাদের লাউ কেউ কিনতে চাইতো না। এ দেখে বকুলদের অনেক হিংসা হতে থাকে। হ্যাঁ গো, কদম দাদারা তো লাউ বিক্রি করে বেশ লাভবান হচ্ছে। আমার এইসব আর সহ্য হচ্ছে না। এক কাজ করা যায়, রাতে চুপি চুপি গিয়ে ওদের লাউ গাছ কেটে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বুদ্ধি দিয়েছো। এরপর বকুলেরা রাতে চুপি চুপি সেই লাউ গাছ কাটতে যায়। একটা লাউ ওদের দেখে বিশাল বড় হয়। তোরা এত শয়তান, তোদের আজ নিস্তার নেই। এই বলে লাউটি ওদের দুজনকে খেয়ে ফেলে। লোভের কারণে তাদের নিজের জীবনটাই চলে যায়। হিংসে অনেক নিকৃষ্ট একটি কাজ, যার ফলে নিজেরই ক্ষতি হয়। আমরা সবাই একে অপরের পাশে থাকবো।